নমস্কার। দীঘা বা সুন্দরবনের সমুদ্রের ধারে দাঁড়িয়ে কখনো মনে হয়েছে যে এই বিশাল জলরাশির মধ্যে কি অসম্ভব শক্তি লুকিয়ে আছে। একদিকে এর সৌন্দর্য আমাদের শান্ত করে, আবার অন্যদিকে এর গর্জন বুঝিয়ে দেয় এর আসল ক্ষমতা। চলুন আজ আমরা এই শক্তির পেছনের বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটায় একটু ডুব দিই। প্রশ্নটা দেখতে খুব সহজ সরল, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে কোস্টাল হাইড্রোলিক্সের বেশ কিছু ইন্টারেস্টিং নীতির মধ্যে। এই যে প্রকৃতির এত বড় বড় খেলা, এর পেছনে যে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো কাজ করছে, আসুন সেগুলোই আজ আমরা সহজভাবে জানার চেষ্টা করি। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি? প্রথমে আমরা সমুদ্রের শক্তি নিয়ে একটা ধারণা নেব, এরপর আমরা ঢেউয়ের রহস্যটা বোঝার চেষ্টা করব, তারপর জানব জোয়ার ভাটার পেছনের বিজ্ঞানটা কি, আর সবশেষে দেখব এই অসংখ্য শক্তিকে সামলানোর জন্য ইঞ্জিনিয়াররা কি সমাধান বের করেছেন। দেখুন, সমুদ্র আসলে একটা আনস্টপেবল ফোর্স, মানে এক অদম্য শক্তি, যা আমাদের উপকূলকে অনবরত, মানে প্রতি মুহূর্তে একটা নতুন আকার দিয়ে চলেছে। একজন কোস্টাল ইঞ্জিনিয়ারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এই শক্তিকে বোঝা এবং সম্মান করা, কারণ একে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। আচ্ছা, এবার আসা যাক সমুদ্রের প্রথম বড় শক্তিটার কথায়, মানে ঢেউ। চলুন তো দেখি, এই যে বিশাল বিশাল ঢেউগুলো আমরা দেখি, এগুলো ঠিক কিভাবে তৈরি হয়, আর কিভাবেই বা মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তীরে এসে পৌঁছায়। আচ্ছা, একটা সহজ উদাহরণ ভাবুন তো। এক কাপ গরম চায়ের ওপর যখন আমরা ফু দিই, তখন কি হয়? জলের ওপর ছোট ছোট কাঁপুনির মতো ঢেউ তৈরি হয়, তাই না? সমুদ্রেও ঠিক একই ঘটনা ঘটে, কিন্তু অনেক বড় স্কেলে। বাতাস যখন জলের ওপর দিয়ে বয়ে যায়, তখন নিজের শক্তিটা জলকে দিয়ে দেয়। প্রথমে তৈরি হয় ছোট ছোট রিপলস, যেগুলোকে বলে ক্যাপিলারি ওয়েভস। তারপর বাতাস থেকে আরও শক্তি পেতে পেতে ওগুলোই বড় বড় গ্র্যাভিটি ওয়েভসে পরিণত হয়। একটা ঢেউ ঠিক কতটা স্পিডে চলে সেটা কিন্তু এই সহজ ফর্মুলাটা দিয়ে মেপে ফেলা যায়। ওয়েভ স্পিড সি হল ওয়েভলেংথ ল্যামডা বা দুটো ঢেউয়ের চূড়ার মধ্যে দূরত্ব, যাকে ভাগ করা হয় পিরিয়ড টি বা একটা পুরো ঢেউ পার হতে যে সময় লাগে সেটা দিয়ে। আর এটা মনে রাখার জন্য এই ছোট্ট লাইনটা কিন্তু বেশ কাজের। চলো যাই দূরে মানে দূরত্ব বা ওয়েভলেংথ, সময়ের উপরে মানে সময় বা পিরিয়ড। সোজা কথায় দূরত্বকে সময় দিয়ে ভাগ। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, এটা দেখাচ্ছে যে একটা ঢেউ যখন গভীর সমুদ্র থেকে তীরের দিকে আসে, তখন তার ব্যবহার বা বিহেভিয়ার পুরোপুরি পাল্টে যায়। কিভাবে? জলের গভীরতার উপর ভিত্তি করে। গভীর জলে ঢেউয়ের গতি নির্ভর করে তার ওয়েভলেংথের উপর, কিন্তু অগভীর জলে এসে গতিটা পুরোপুরি জলের গভীরতার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে একটা জরুরি প্রশ্ন মাথায় আসে, এই যে এত শক্তি নিয়ে ঢেউটা আসছে, সেই শক্তিটা তীরে পৌঁছানোর পর কোথায় যায়? হাওয়া তো হয়ে যেতে পারে না, তাই না? আর ঠিক এই কারণেই ঢেউ তীরে এসে ভেঙে পড়ে। এই ঘটনাটাকেই আমরা বলি ওয়েভ ব্রেকিং। সৈকতের ঢাল কী রকম তার উপর নির্ভর করে কিন্তু ৩ ধরনের ব্রেকার তৈরি হতে পারে। যেমন ধরুন, কম ঢালু সৈকতে স্পিলিং ব্রেকারগুলো ধীরে ধীরে ফেনা ছড়াতে ছড়াতে ভাঙে। মাঝারি ঢালে তৈরি হয় প্লাঞ্জিং ব্রেকার, যেগুলো সার্ফারদের খুব পছন্দের, ওই যে বোল টিউব তৈরি করে। আর খুব খাড়া ঢালে ঢেউগুলো সজোরে আছড়ে পড়ে, সেগুলোকে বলে সার্জিং ব্রেকার। তাহলে মনে রাখার জন্য প্রথম প্রশ্ন, কম ঢালুযুক্ত সৈকতে কোন ধরনের ব্রেকার দেখা যায়? চলুন এবার আমরা সমুদ্রের দ্বিতীয় বড় শক্তি অর্থাৎ জোয়ার ভাটার দিকে একটু নজর দিই। এটা কিন্তু বাতাসের মতো কাছের কোনো শক্তি নয়, বরং এর উৎস হল মহাকাশ। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব দরকার। টাইড বা জোয়ার ভাটা এবং টাইডাল কারেন্ট বা জোয়ারের স্রোত কিন্তু এক জিনিস নয়। টাইড হলো জলের লেভেলের ওঠানামা, মানে ভার্টিক্যাল মুভমেন্ট, আর টাইডাল কারেন্ট হলো জলের প্রবাহ, মানে হরিজন্টাল মুভমেন্ট, যেমনটা আমরা হুগলি নদীর মোহনায় বান ডাকার সময় দেখি। আর এই ব্যাপারটা দারুণভাবে বোঝা যায় একটা দড়ি টানাটানির খেলার মতো করে ভাবলে। স্প্রিং টাইড বা ভরা কোটালের সময় সূর্য, চাঁদ আর পৃথিবী এক লাইনে থাকে, মানে সূর্য আর চাঁদ দুজনেই মিলে পৃথিবীর জলকে একই দিকে টানে, ফলে জোয়ার খুব বড় হয়। আর নিপ টাইড বা মরা কোটালের সময় ওরা ৯০ ডিগ্রিতে থাকে, মানে একজন আরেকজনের বিরুদ্ধে টানে, ফলে জোয়ারের তেজ অনেক কমে যায়। এখন মহাসাগরের বেসিন বা অববাহিকার আকারের উপর নির্ভর করে এই মহাজাগতিক টানের ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জোয়ার ভাটা দেখা যায়। কোথাও দিনে দুটো প্রায় সমান হাইটাইড হয়, কোথাও একটা, আবার কোথাও দুটো হাইটাইড হলেও তাদের উচ্চতা আলাদা হয়। তাহলে এবার আমাদের পরের প্রশ্ন, কোন জোয়ারে দুটি উচ্চ জোয়ারের উচ্চতা প্রায় সমান থাকে? বেশ, এতক্ষণ তো আমরা ঢেউ আর জোয়ারের এই অদম্য শক্তি বা আনস্টপেবল ফোর্স নিয়ে কথা বললাম। চলুন এবার দেখি আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা এই শক্তিকে সামলানোর জন্য কি অটল বস্তু বা ইমুভেবল অবজেক্টস ডিজাইন করেন।
প্রথমে আসি সি ওয়ালের কথায়। এটা হলো উপকূলের জন্য একটা মজবুত ঢালের মতো, যা সরাসরি ঢেউয়ের প্রচণ্ড আঘাত নিজের ওপর নিয়ে নেয়। এটা তটরেখার সমান্তরালে তৈরি করা হয়, যাতে আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট এসব রক্ষা পায়। ইঞ্জিনিয়াররা কিন্তু এমনি এমনি কোনো একটা ডিজাইন বানিয়ে দেন না। ঢেউয়ের জোর কতটা তার উপর ভিত্তি করে সঠিক ডিজাইন বেছে নিতে হয়। যেমন যেখানে খুব শক্তিশালী ঢেউ আসে সেখানে বাঁকানো বা কার্ভড ফেস সিওয়াল দেওয়া হয়, আবার মাঝারি ঢেউয়ের জন্য স্টেপড ফেস বা ধাপযুক্ত ডিজাইনও বেশ কাজ করে। সিওয়াল যেমন ডাঙাকে বাছায়, ব্রেকওয়াটার তেমনি জলকে শান্ত রাখে। এটা উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের ভেতরে তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য হল বন্দরের ভেতরের এলাকাকে ঢেউয়ের ঝাপটা থেকে বাঁচিয়ে রাখা, যাতে জাহাজগুলো নিরাপদে থাকতে পারে। যেটিগুলো অনেকটা ফানেলের মতো কাজ করে। এগুলো সাধারণত নদীর মোহানা বা বন্দরের প্রবেশপথে তৈরি করা হয়। এর কাজ হল স্রোতকে নির্দিষ্ট পথে চালিত করে বালি জমতে বাধা দেওয়া, যাতে জাহাজ চলাচলের চ্যানেলটা সবসময় গভীর এবং পরিষ্কার থাকে। আর সবশেষে হল গ্রোয়েন। এটাকে বলতে পারেন বালির জন্য একটা বেড়া বা ফেন্স। এটা তীরের সঙ্গে লম্বালম্বিভাবে মানে পারপেন্ডিকুলার করে বানানো হয়। এর কাজ হল স্রোতের সঙ্গে বয়ে যাওয়া বালিকে আটকে দিয়ে সৈকতের ক্ষয় বা এরোশন কমানো। তাহলে আমাদের শেষ প্রশ্ন, কোন কাঠামোটি তীরের সাথে লম্বাভাবে তৈরি করা হয় বালি ধরে রাখার জন্য? তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেই। আমরা দেখলাম একদিকে বাতাস ঢেউ তৈরি করছে, আর অন্যদিকে চাঁদ আর সূর্যের টানে জোয়ার ভাটা হচ্ছে। এই প্রাকৃতিক শক্তিগুলোই আমাদের উপকূলকে প্রতিনিয়ত ভাঙছে আর গড়ছে। আর ইঞ্জিনিয়াররা সিওয়াল, ব্রেকওয়াটার, জেটি আর গ্রোয়েনের মতো দারুণ সব কাঠামো তৈরি করে এই শক্তিকে ম্যানেজ করছেন। আর এই শক্তিগুলোকে বোঝাটাই হলো সেডিমেন্ট ট্রান্সপোর্ট পড়ার প্রথম ধাপ। এটাই হলো আজকের আলোচনার আসল কথা। প্রকৃতির শক্তিকে বোঝা যায়, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা যায়, কিন্তু তাকে কখনোই উপেক্ষা করা যায় না। আর এটাই হলো কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ আর সমুদ্রের জলস্তর বৃদ্ধির এই সময়ে ভারতের মতো একটা দেশের জন্য, যার এত লম্বা উপকূল রেখা আছে, এই বিষয়টার গুরুত্ব যে কতটা তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী দিনের সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ হবে আরও স্মার্ট। সোয়ানের মতো নিউমেরিক্যাল মডেল বা স্যাটেলাইট ডেটার মতো উন্নত টুলস ব্যবহার করে এমন ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতে হবে যা শুধু আজকের দিনটা নয়, বরং ভবিষ্যতের পরিবর্তনশীল পৃথিবীর সাথেও নিজেকে মানিয়ে নিতে পারবে। আর এটাই আমাদের জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযুক্তি যত এগোবে, আমরা কি এমন কোনো সমাধান ডিজাইন করতে পারব যা প্রকৃতির বিরুদ্ধে শুধু দেয়াল তুলে দেবে না, বরং প্রকৃতির সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবে? এই ক্ষেত্রটা কিন্তু নতুন উদ্ভাবনে ভরপুর, আর এর গুরুত্ব অপরিসীম। আমাদের এই বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।